তো বন্ধুরা, সেই সকালের ভিডিওর পরে আমি কোনো আর ভিডিও করিনি। ভিডিও তো করেছি, ভিডিও আছে তো। সন্ধেবেলা মাঠে কাজে গেছিলাম ফুল তুলতে। তো মাঠে কাজ থেকে এসে হচ্ছে মাঝে টাঝে যন্ত্রণা করে তো উপরে ফুল তুলি। তো কালকে ভিডিওতে দেখতে পারবে, কালকেও যেতে হবে মাঠে কাজে। তো মাঠে কাজের থেকে এসে সন্ধে টন্ধে দিয়েছি, দিয়ে চাটা খেয়েছি, খেয়ে এই এখন ভাত রান্না করে খেয়ে এসে এখন বাজে 9:15। তো আজকে মানুর পরীক্ষা হলো, আর কালকে রবিবার আছে, আর সোমবারে ওর পরীক্ষা তো শেষ। সোমবারে ভৌত বিজ্ঞান হলেই শেষ। তো ভিডিওটা আজ থেকে 3 মাস আগেই ভিডিওটা করতাম, কারণ ভিডিওটা যাকে নিয়ে করা তোমরা দেখেছো। আজ থেকে 6 মাস আগে অঙ্কিতা আর আমি একসাথে গেছিলাম। তো তারপরে আমাকে কিছু এত বাজে বাজে কমেন্ট করা হয়েছে, আর ডাইরেক্ট ফোন করেও বলেছে। তো অঙ্কিতা যখন 3 মাস আগে গেল আমাদের চেক আপের পরে, আমাদের তো স্যার ছিল না, তো আমাদের সাথে দেখেছো মানালি গেছিল, একটা ছোট বাচ্চা মেয়ে, কলকাতায় বাড়ি। তো ওর ডেট আর ঐশীর ডেট একসাথেই ছিল। তো ওই দিনকে দেখা হয়েছিল। ওই দিনকে ওই 5 তলায় আর কি, ওই হিমোটোলজি ডিপার্টমেন্টে যেটুকু আর কি দেখা হয় সেটুকুই দেখা হয়েছিল। তো তারপরে কিন্তু ওকে আমি টেনেই বলেছিলাম যে তোর সাথে আমার খুব আর্জেন্ট দরকার আছে, তো তোর সামনেই ভিডিওটা বানাবো। ওর সামনেই আমি ভিডিওটা বানাতে চেয়েছিলাম, কিন্তু ও সেই সময় ভেলুরে গেছিল, ও 24 ঘন্টাও ছিল না। কারণ ও আজকে ভোরবেলায় গিয়ে পৌঁছেছে, পরের দিন ভোরবেলা আবার ট্রেনে উঠে চলে এসছে। তো 24 ঘন্টাও ছিল না। আর ওরা আলাদা লজে ছিল, আমরা আলাদা লজে ছিলাম। তো এবার ভিডিও করতে গেলে সময় লাগে। তো ওরা যেদিনকে গেছে, ও সেদিনকে ডাক্তার দেখিয়ে 3টে, 3:30 বা 4টের মধ্যে রুমে চলে এসছে। আর মানালির ফার্স্ট টাইম সেদিনকে ডাক্তার ছিল, মানালির ছোট বাচ্চা মেয়েটার। তো ওর রিপোর্ট করতে মানে আর কি, রক্ত বিল টিল মানে রক্ত নিতে আমাদের প্রায় রাত 8টা বেজে গেছিল। তো ওর সাথে আমার রীতিমতো না দেখা হয়নি, তো ভিডিওটাও আমার করা হয়নি, কারণ ওরা 24 ঘন্টাই ছিল না। আজকে ভোরে পৌঁছেছে, কালকে ভোরে ওরা ট্রেনে উঠে পড়েছে। তো আমাকে আজ থেকে 6 মাস আগে বা এই সেকেন্ড টিপে যখন দেখা হয়েছে, আমাকে কিছু লোক কমেন্ট করেছে। তো ভিডিওটা ওর সামনেই করতাম, দেখো আবার ভেলুরে যাচ্ছি, আবার হয়তো আজ না হোক বা 2 মাস পরেও হয়তো ওর সাথে আমার দেখা হয়ে যেতে পারে। তো এবার তোমরা কমেন্টগুলো শোনো। কি বলো তো, আমি তো গরিব আমাকে চারিদিক দিয়ে পিষে মারে সবাই। গরিব কমেন্টগুলো করেছে, শোনো তাহলে। কমেন্টগুলো সব আমি সব লাগিয়ে দেবো, সব থাম্বনেলে লাগিয়ে দেবো কমেন্টগুলো। তারা শুধু মানে ওই নেগেটিভ কমেন্ট করতে হবে তাই করতে আসে। কোনোদিন হয়তো আমার ভিডিওর মধ্যে তারা পজিটিভ দেখে না। আমি যে রোজ ভিডিও ছাড়ি, সবার মধ্যে নেগেটিভ পজিটিভ থাকে। আমার যারা ভালোবাসার ভিউয়ার্সরা, যারা আমাকে প্রত্যেকদিন কমেন্ট করে, সবাই তো কমেন্ট করে না, ভিডিও দেখে। বা কোনোদিন ভুল দেখলে যে রূপাদি তোমার এই জায়গাটায় ভুল আছে, বা মানুষজনে এই খাবারটা তৈরি করো, তোমরা কিন্তু আমাকে প্রত্যেকদিন ভিডিওতে বোঝাও। তোমাদের কমেন্টে আমি কিন্তু শিখতে পারি। এই খাওয়াও, ওই খাওয়াও। যাদের বিএমটি হয়েছে, কে কাকিমা, অভি ভাই, যাদের বিএমটি হয়েছে তারা বলে এরকমভাবে ওরকমভাবে বোঝায় যে এইরকমভাবে চলো সংসার জীবনে। যারা আমার থেকে বড় দিদিরা, তারা সংসার জীবনের ঝামেলা হলে হয়তো আমি যা হয় ভিডিওতে আমি পুরো ন্যাচারাল বলি, পুরো ন্যাচারাল যা হচ্ছে সেটাই বলি। আমার লাইফে আমার যেটা ফোকাস ক্যামেরায় তোমরা আমার ভিডিওতে দেখছো, সেটাই কিন্তু আমি বলছি। তো অঙ্কিতার সাথে আমার বিএমটির পরে একবার দেখা হয়েছিল। তো সেকেন্ড টিপ আমার সাথে গেছিল, আর থার্ড টিপ দেখা হয়েছে এই লাস্টবার আমি যে 3 মাস আগে গেলাম। তো 3বার ওর সাথে আমার দেখা হয়েছে। তো ওর সাথে পরিচয় আমার প্রায় এই আমার বিএমটির আগ থেকেই, যখন আমিও চ্যানেল খুলি ও চ্যানেল খোলে। তো প্রায় ওর সাথে আমার পরিচয় 1 থেকে 1.5 বছর। তো 1 থেকে 1.5 বছরের পরিচয়ের আগে আমি কি আমার মেয়ের ট্রিটমেন্ট করিনি এত বছর ধরে? তো মাসে 4বার রক্ত, একটার পর একটা সার্জারি, আমি কি এগুলো করিনি? ও আমাকে টাকা দেবে তাই আমি মেয়ের ট্রিটমেন্ট করব? আমি 28 লাখ টাকা জমা করে তারপরে আমি বিএমটি রুমে ঢুকেছি। কেউ বলতে পারবে না তার আগে কেউ আমাকে একটা টাকা সাহায্য করেছে। কোনো ইউটিউবারের, কত বড় বড় সব ইউটিউবারদের পায়ে পড়েছি, কেউ একটা ভিডিও ছাড়েনি। শুধু রাখি দেবনাথ একটা ফেসবুকে ভিডিও ছেড়েছিল, তার আগে কেউ বলতে পারবে যে কোথাও আমাকে কেউ সাহায্য করেছে? কত আমাদের হাবড়াই যে গায়ক, আমি আগেও ভিডিওতে বলেছি যে দাদা একটা ভিডিও ছাড়ো, তোমার 1 মিলিয়নের সাবস্ক্রাইবার যদি 1 টাকা করে দেয়, আমার মেয়ের আরো 2 বছর আগেই বিএমটি হয়ে যায়। তো আমি 2020 থেকে কিন্তু এই বিএমটির আমার জার্নিং 2025-এ এখনো শেষ হয়নি, 2026 পড়তে গেছে, এখনো শেষ হয়নি, এখনো
4টে ভ্যাকসিন হবে, তারপরে চেক আপ চলবে এখনো কন্টিনিউ 2 বছর। তো আমার এরকম 3 মাস পরপরই যেতে হবে, কি সামনের মাসে তো আমার প্রত্যেক মাসে যেতে হবে। তো অঙ্কিতা টাকা না দিলে আমি যেতে পারবো না, অঙ্কিতা টাকা দিলে আমি যেতে পারবো, এটাই হচ্ছে কথা। তো একজন কমেন্ট করেছে, অঙ্কিত, আমি সব দিয়ে দেবো কমেন্টগুলো, অঙ্কিতার হাজবেন্ড কি চাকরি করে রূপা কি তুমি জানো? এইগুলো কোন ধরনের কমেন্ট? ওর বর কি চাকরি করে না করে আমি কি করে জানবো? আমি কি করে জানবো? আর আমি যেদিনকে ওর বরের সাথে আমার ফার্স্ট টাইম দেখা হয় মানুর বিএমটির পরে, তো ওর বর ডাইরেক্ট বলেছে, দিদি আমার ক্যামেরা করবা না, অসুবিধা। একজন দেখো সরকার একজন চাকরিজীবীর ফটো ভিডিও যদি কেউ বাইচান্স দেখে অবশ্যই তার সমস্যা হতেই পারে। তো আমাকে বলেছে, দিদি আমার খুব ভালো মানুষ, অঙ্কিতার বর ভীষণ ভালো মানুষ, তো আমাকে বললো দিদি ক্যামেরা করবা না, তো আমি ক্যামেরা করিনি। কোনো আমার ভিডিওতে দেখতেও পারবা না কোনো সময় যে ওদের সাথে আমার দেখা হয়েছে, ওর বরের ক্যামেরা ফটো বা ভিডিও ভিডিওতে দেখতে পারবে না। তো ওর বর কি চাকরি করে আমি কি করে জানবো? সেটা তোমরা ওর ভিডিওতে গিয়ে বলো যে অঙ্কিতার বর কি চাকরি করে। তো এই হচ্ছে 1 নম্বর কথা। কমেন্ট দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। রূপা তুমি অঙ্কিতাকে নিয়ে গেছো, রূপা তুমি অঙ্কিতাকে নিয়ে গেছো, অঙ্কিতা কি তোমার টাকা দেয়? টাকা দেয়, হ্যাঁ ইংলিশে লিখেছে তো একটু পড়তে সমস্যা। তো অঙ্কিতা কি তোমাকে টাকা দেয়? এগুলো কোন ধরনের কথা? অঙ্কিতা আমাকে কেন টাকা দিতে যাবে? আমি কেয়া কাকিমাকে বলেছি, কাকিমা জানো, ডাইরেক্ট আমাকে ফোন করে, কাকদ্বীপের কাকিমা, আমি তো ভিডিওতে সবসময় বলি, কাকদ্বীপের কাকিমাও পর্যন্ত বলছে, হ্যাঁ আমি তো ভাবি যে অঙ্কিতা তোমাকে নিশ্চয়ই টাকা দেয়। আমি তো তাও কাকিমার নামটা বলে দিচ্ছি, কাকদ্বীপের কাকিমার। এরকম জানো না, তারা কোনোদিন কিন্তু আমার মানুষ খবর নেয় না, ফোন করে না। আর যারা কমেন্ট করেছে তারা কিন্তু এই কমেন্টগুলোই করেছে, নেগেটিভ কমেন্টগুলোই করেছে, তাছাড়া কোনোদিন আমার ভিডিওতে কমেন্ট করেনি। তো কমেন্টগুলো আমি স্ক্রিনশট মেরে রেখেছি। এই কমেন্টগুলো যদি দেখো যে কোনো কন্ট্রোভার্সিরা আমাদের চ্যানেলে, যাদের ছোট চ্যানেল তারা কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও দেখে না। এবার কিছু ভিউয়ার্স আসে গিয়ে বলে আজকে এর ভিডিও দেখো বা কালকে ওর ভিডিও দেখো, রিমির উপর ভিডিও দেখো কি বলেছে, তো তখন কন্ট্রোভার্সি হয়। যদি এরকম ধরনের কিছু কমেন্ট আছে যে আমি অঙ্কিতা আমাকে টাকা দেয় তাই আমি অঙ্কিতাকে নিয়ে যাই, যদি এমনি আমাকে মাঝে মধ্যে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয়, আমি সেগুলো নিতে পারি না, কারণ আমি একা একা থাকি। আমি এ থেকে জেড পর্যন্ত, আমি একটা মেয়ে মানুষ, আমার সব করতে হয় এ থেকে জেড পর্যন্ত। তো আর একটা কমেন্ট করেছে, শোনো, রূপা অঙ্কিতা কি তোমাকে টাকা দিয়েছে? তুমি যে অঙ্কিতাকে নিয়ে আসছো, এই আর একটা, অঙ্কিতা আমাকে টাকা দিয়েছে, সেটা ওর ভিডিওতে গিয়ে কমেন্ট করো যে ও আমার সাথে যে 3 বার দেখা হয়েছে আমাকে কত টাকা দিয়েছে। রূপা তুমি যে অঙ্কিতাকে নিয়ে গেছো, অঙ্কিতা কি তোমাকে টাকা দিয়েছে? তো আমি কমেন্টগুলো খুঁজে পাচ্ছিলাম না, আমার এই ছোট ফোনটায়, এই যে ইনফ্যাক্স ফোনটায়, এই ফোনটায় তো মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। তো আরেকজন কমেন্ট করেছে, সব কমেন্টগুলো আমি এখানে দিয়ে দেবো। অঙ্কিতার বর চাকরি করে, এর জন্য তুমি অঙ্কিতার সাথে বারবার আসো, ওর পিছনে ঘুরে ঘুরে, ওর পিছনে লিখতে ভুল হয়েছে, ওর পিছনে ঘোরো টাকার লোভে। এগুলো কি ধরনের কমেন্ট বলো তো? রূপা অঙ্কিতাকে তুমি যে নিয়ে আসো বারবার, কত করে টাকা দেয় তোমাকে? এগুলো একটা মুখের এগুলো একটা কমেন্ট, তোমরাই বলো। আমি অঙ্কিতার বর যেহেতু চাকরি করে, অঙ্কিতার বর যেহেতু চাকরি করে, এর জন্য আমি ওকে বারবার নিয়ে যাই। তাহলে শোনো, আজ থেকে 3 মাস আগে অঙ্কিতা যখন যায়, তো অঙ্কিতা 24 ঘন্টাও থাকেনি, আমি প্রথমেই বলেছি। তো আমার কোন স্বার্থ পড়েছিল? আমি তো সেই সময় 10 দিন ছিলাম, আমি 10 দিনে 5,000 টাকা রুম ভাড়া দিয়েছি। অঙ্কিতা কিন্তু 24 ঘন্টাও থাকেনি। অঙ্কিতা সিএমসি তে গেছে, ওর কিন্তু দায়িত্ব ছিল ওর মেয়ের রিপোর্ট তুলবে। আজকে আমি তুলেছি বলে আমি বলছি না। অঙ্কিতা যেদিনকে মানালির ডাক্তার দেখলো, সেদিনকে অঙ্কিতার মেয়েরও ডাক্তার দেখেছে। তো অঙ্কিতা যেহেতু ওর মেয়ের প্রথমে দেখে ফেলেছে, অঙ্কিতার মেয়ের, ও 3:30 থেকে 4টের মধ্যে ঘরে চলে এসছে। ও রীতিমতন, আর মানালির দেখতে দেখতে প্রায় সেদিনকে আমাদের হসপিটালে কাজ মিটাতে মানুষ বাপি কিন্তু চলে গেছে। আমিও, আমার মেয়েটাও কিন্তু বিএমটি হয়েছে, অসুস্থ, মেয়েরও কিন্তু টাইমে ওষুধ। তবু মানালি গেছে, মানালির জন্য আমার যেটা আমি কর্তব্য তো করেছি, যে ও দেখাতে প্রায় 8টা বেজে গেছে। ও আমাকে 5:30 6টার সময় ফোন করে বলছে, তোমরা কি এখন হসপিটালে? আমি বলছি হ্যাঁ হসপিটালে। কেন? বলছি একটু ঐশীর রিপোর্টটা তোলো না। কিন্তু ও তো হসপিটালে গেছিল, কিন্তু ও তাড়াতাড়ি রুমে চলে এসছে। তো আমি রীতিমতন, ও আমাকে বারবার ফোন করছে, বলছে তোমাদের তো জানাশোনা চেনাশোনা, তো জানা। তো আমি রীতিমতন 6:30টার সময় টিফিন করে আবার উপরে এসছি। তখন আরিফা ম্যাম, মানালির মা পর্যন্ত আমাকে বলছিল, হ্যাঁ দিদি তুমি ভিডিও করলে আমিও বলতাম। আরিফা ম্যাম আমার সেদিনকে আমাকে বকা দিয়েছে। তো আমার যদি স্বার্থ থাকতো অঙ্কিতা আমাকে কত টাকা দিয়েছে,
তো এই দেখো, আমার যদি সাতটাই থাকতো, সেদিনকে গেছি, অঙ্কিতা আমাদের চা খাইয়েছে, আমি ওকে যে খাওয়াবো সেই টাইমটা পাইনি, কারণ ও আমাদের দুপুরবেলা চা খাইয়েছে। তো ও তো 3:30 4টের মধ্যে তো চলে এসছে, মানালির তখন ডাক্তার দেখানো হয়নি, আমরা নিজেরাই খাইনি। তো ওকে যে আমি কিছু চা খাওয়াবো, তো সেই টাইমটা পর্যন্ত ও মানে খুব তাড়াতাড়ি করে চলে এসছে। তো ও বলছে আমার কালকে বাড়ি চলে যেতে হবে, আমার ভাই মানে চাকরির সূত্রে আবার হায়দ্রাবাদে যাবে বাড়ি এসে। তো ওর ভাই চাকরি করে। আমি তো তখন ইচ্ছা করে, আমি যদি আমার মনে পাপ থাকতো তো আমি ইচ্ছা করে বলতাম যে ওরা সবাই চাকরিজীবী মানুষ, ওরা এসে একদিনে বেশি 2 দিন থাকবে না, মানে খরচাও তো হয় ওখানে ভেলুরে থাকতে গেলে, খরচাটা বড় কথা না, ওর ভাইয়ের চাকরির সূত্রে আবার আমার যেটা বলেছে হায়দ্রাবাদে যেতে হবে। তো আমার কোন স্বার্থ ছিল দেখো, আমি প্রথম দিন মানালির সামনে আমাকে আরিফা ম্যাম বকা দিয়েছে যে রিমির মা তুমি এরকম ঝামেলা নিয়ে আসবে না, কারোর রিপোর্ট কারোর হাতে দেয় না, যতই ও আমাকে কার্ড নাম্বার দিক। তো বলছে এখন 8টা বেজে গেছে, কারণ ওরাও তো সকাল 8টা থেকে রাত 8টা অব্দি কাজ করছে, ওদেরও ডিউটি, যেদিনকে পেশেন্ট দেখা থাকে সেদিনকে ওদেরও মানে দৌড়াদৌড়ি করতে করতে ওদেরও খাওয়ার টাইম পায় না। তো আমাকে আরিফা ম্যাম রীতিমতন বকা দিয়েছে। তো আর পরের দিনকে মানুষ ডাক্তার ছিল, কারণ আগের দিন বিক্রম স্যার পাইনি, তো পরের দিন তোমরা দেখেছো আমি যে 3 মাস আগে গেছি, তো মানুষ ডাক্তার ছিল। আমি ঘুম থেকে উঠে, মানুষ ব্লাড টেস্ট কিন্তু করতে হবে না, শুধুমাত্র আমি অঙ্কিতার কথা ভেবে আমি গিয়ে তাড়াতাড়ি রিপোর্ট তুললাম, বলছি কি রিপোর্টটা তুলে আমাকে পাঠাও, রিপোর্টটা তুলে পিডিএফ করে আমাকে পাঠাও। আমি 8টার মধ্যে, ওর বাবা ছিল না, আমি কি মেয়েকে নিয়ে চলে গেছি, আমার 8টায় যাওয়ার কোনো দরকারই ছিল না, আমি 12টায় গেলেও হতো, কারণ আমার স্যার দেখবে 2টো 3টের সময় দেখবে, আর আমার রিপোর্টটা আগেই করা ছিল, আমার নতুন করে রিপোর্ট করতে না করেছে জুনিয়র ডাক্তার। তো আমি ওর কারণে, আমাকে আরিফা ম্যাম বলেছে তুমি কালকে সকাল কিন্তু 8টার মধ্যে আসবা, তাহলে রিপোর্ট দেবো নালে দেবো না, আগের দিন বলে দিয়েছে। ওর কারণে আমি মেয়েকে নিয়ে 8টার মধ্যে বেরিয়ে গেছি, কারণ আমার রিপোর্ট করা ছিল, আমার 1টার সময় গেলেও কোনো ব্যাপার ছিল না, স্যার তো আমাকে 3টেই দেখবে, আমার কোনো ব্যাপার নেই। তো আমি কোন স্বার্থে আমি আয়ুষীর সেদিনকে রিপোর্ট তুলেছিলাম, তোমরা যারা নেগেটিভ এই কমেন্টগুলো করেছো, তাহলে এবার বলো। ও তো ওর ভাই চাকরি করে, কিসের চাকরি করে আমি জানি না, চাকরি করে আমাকে যেটা বলেছে, তো আমি ওর বড় কিসের চাকরি করে আমি জানলেও বলবো না, আর আমি জানিও না, তো সেটা ওকে গিয়ে কমেন্ট করো। তোমরা অনেকেই আমাকে ফোন করে বলো যে ওর বর কিসের চাকরি করে, তোমরা কমেন্ট করো, বলে না, সেটা আমি কি করে বলবো, যেহেতু আমার নাম্বারটা পাবলিক, যেহেতু তুমি অনেকেই, আমি আমার সাথে যাওয়াতে ওকে অনেকে চিনতে পেরেছে, তো আমি কি করে জানবো। আর আমি যখন বিএমটি করি, তাহলে কি বলবো সেই সব কথাবার্তা, আমি যখন বিএমটি করি কার নাম ধরে বলবো, হয়তো এই ভিডিও দেখার পরে কালকে আমার কাছে রীতিমতন ফোনও চলে আসবে, যখন আমার মানুষ বিএমটি হচ্ছে সেই মুহূর্তে সেপ্টেম্বরে 6 তারিখে বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে। তো যখন আমাকে আগস্ট মাসে ভর্তি করে, যখন ওর রীতিমতন বিএমটি হচ্ছে, ও যখন মানে খুবই অবস্থা খারাপ, সেপ্টেম্বরে আমাদের যখন বিএমটি হয় তখন সবাই ক্রাউড ফান্ডিং করছে থ্যালাসিমা, কেউ বলছে 40 লাখ, কেউ বলছে থ্যালাসিমা না অন্য পেশেন্টও আছে, নাম বললাম না, ফেসবুকে কেউ বলছে 20 লাখ, ফেসবুকে কেউ বলছে 65 লাখ। সত্যি আমি না তখন বসে বসে ওদের রঙ্গতামাশা দেখছি, আমার মেয়ের তখন বিএমটি রুমে রঙ্গতামাশা ওদের দেখছি। আসলেও যে বলছে দিল্লির এস্টিমেট লেটার দেখালো 65 লাখ, আদৌ তার মেয়ের কি থ্যালাসিমা সে আজ পর্যন্ত সত্যিটা বলে না, তার যাই হোক বলে ফেললাম। তো সে আমরা রীতিমতন খবরও পেয়েছি, কলকাতায় একটা ডাক্তার দেখিয়ে এখন ভালো আছে। আসলে তো সে তো বিটা থ্যালাসিমা মেজর না, বিএমটি তো করতেই হবে না, যখন আমরা বিএমটি করি। আর তোমাদের তখন কিন্তু মানে কি বলবো, বিএমটি তাদের বাচ্চাদের এখনো কবে হবে ঠিক নেই, কিন্তু আমার যখন বিএমটি হচ্ছিল তখন ক্রাউড ফান্ডিং সবাই করছিল, গিয়ে জিজ্ঞাসা করো বলবেন না, কারণ কেয়ার কোড দিয়ে তো টাকা তুলে ফেলেছে, 15 মাস পরে আমি কথাগুলো বের করছি। তো ক্রাউড ফান্ডিং করেছে, ফেসবুকে দেখি রীতিমতন, ইউটিউবে সিম্পিতি নিচ্ছে। আমি দেখো রোজ ভিডিও দিই, আমরা ডাল ভাত খেলেও ভিডিও দিই, মাংস ভাত খেলেও ভিডিও দিই, কারণ যারা ডেলি ব্লগার তাদের ডেলি ভিডিও দিতে হবে। এবার শরীর খারাপের কারণে, সবার তো শরীর ভালো না, এই যে আমি যে মাঠের থেকে কাজ করে এসে আমার এগুলো যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তো সেই কারণে বা মানুষ পড়াশোনার কারণে আমি এই যেমন কালকে ভিডিও দিতে পারিনি, আমি মাসে 1-2 দিন ছুটি করি, কারণ যারা সরকারি সার্ভিস করে বা যে কোনো চাকরি করে তারাও মাসে 1-2 দিন ছুটি নেয়, তো আমরাও মাসে 1-2 দিন ছুটি নেয়, সবাই ব্লগাররা। কিন্তু যেদিনকে আমি দেখবো, আমি ফ্রাইড রাইস খেলেও ভিডিও করি, আলু সিদ্ধ ভাত খেলেও ভিডিও করি, আমি এমন ভিডিও করি না যে যেদিনকে মাংস খাবো সেদিনকে ভিডিওতে দেখাবো না, আর যেদিনকে আলু সিদ্ধ খাবো সেদিনকে আমি নাকে কান্না করে ভিডিও করবো, এরকম ভিডিও আমি করি না। আমি গরিব হতে পারি, আমি সারা জীবন তোমাদের এই কথা দিয়ে গেলাম। আর তোমরা যারা জানতে চেয়েছো অঙ্কিতা আমাকে কত দিয়েছিল বিএমটির সময়, অঙ্কিতা আমাকে 500 টাকা বিএমটির সময় দিয়েছিল, তোমাদের অনেক কৌতূহল, অনেক ফোন করেছো, আমি মুখ দিয়ে বলিনি যে দিদি রিমির বিএমটির সময়, কারণ সেই সময় তোমরা হচ্ছে ওর মানু নামটা জানতে না, মানু নামটা পরে শুনেছো তোমরা। আমার বিএমটির থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেছো, যে ফোন করেছো অঙ্কিতা তোমাকে কত টাকা দিয়েছে বিএমটির সময়, তো আজকে সেটা আমি ভিডিওর মাধ্যমেই বলি, অঙ্কিতা আমাকে বিএমটির সময় 500 টাকা দিয়েছে। আমি চেষ্টা করব ওর মেয়ের
4 বছর পরে বিএমটি হোক বা 5 বছর পরেই বিএমটি হোক, আমি চেষ্টা করবো আমার কান অব্দি খবর আসলে আমি চেষ্টা করব, আমি তখন যদি ইউটিউব প্ল্যাটফর্ম নাও থাকে আমি মাঠে কাজ করে হলেও আমি চেষ্টা করব। সেটা এখন বললাম না, আমার যতটা সামর্থ্য আমি ততটা দেব, মাঠে জোন দিয়ে হলেও আমি দেব, আমি চেষ্টা করব। আমার মেয়ের বিএমটির সময় 500 টাকা দিয়েছিল, আমি কিন্তু বারবার বলেছি যে না দিতে হবে না। তো এমন কোনো কাজ মানে আমার কোনো শখ নেই যে মেয়ের আজ পর্যন্ত মেয়ের নামে টাকা তুলে আমি একটা 5 টাকার চা পর্যন্ত খানি। আমি 28 লাখ টাকা 28 লাখ টাকা বিএমটি রুমে আমি জমা করে তারপরে আমি বিএমটি রুমে ঢুকেছি। 28 লাখ টাকা পর্যন্ত তখন আমাকে কেউ সাহায্য করেনি, কেউ না। আমার আজকে যদি ওই ক্রাউড ফান্ডিং করে স্কুটি বা গাড়ি বা বাড়ি করার শখ থাকতো, তাহলে আজকে নিজের ভিটে বাড়ি বেচতাম না, নিজের শখের গাড়ি বেচতাম না, নিজের ব্যবসা শেষ করতাম না, বাপের একটা মেয়ে পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়েছিল, সব শেষও করতাম না। আর আমার বাপু আজকে ভিখারি হতো না, মানে আমার বড়দার কথা বলছি, বড়দাও ভিখারি হতো না শুধুমাত্র আমার মেয়ের জন্য। সারা জীবন এই জং পড়া টিনের ঘরে থাকবো, কিন্তু নিট থাকবো, নিট। হ্যাঁ, আমার অনেক দিদি বলেছে কোনো সময় বিপদে পড়লে, যেমন আমি নিজেই চাই, সেটা আমি মেয়ের পড়াশোনার জন্য চাই। যেমন কেয়া কাকিমার কাছে ওদের বইয়ের দোকান, কাকিমা সবসময় বলে বই, হ্যাঁ আমি যেটুক চাই দিদিদের কাছে সেটা আমার পড়াশোনার জন্য। আমি একটা জিনিসই ভাবি না, যারা চাকরি করে, আর তোমাদের এই কথাটাও জানা উচিত, যারা 10 বছর বয়স, আজকে যদি মানুর 11 বছর বয়স থাকতো, এটা আমার মুখের কথা না, তোমরাও মোবাইলে সার্চ করে দেখো, মোবাইলে সার্চ করো, গুগলে গেলেই তো সব পেয়ে যাবে। এখন তো সবার হাতেই তো আমাদের বড় ফোন আছে। তো সুরাটেই হচ্ছে থ্যালাসেমিয়া ডিপার্টমেন্ট, ওটা 11 বছর একদিন বয়স হয়ে গেলে পাবে না, যেটা মানু পায়নি। আজকে যদি আমি 10 লাখ টাকা পেতাম, আমার এখান থেকে 10 লাখ টাকা কমে যেত, আমি যে ডোনারের 20 লাখ টাকা দিয়েছি ওখান থেকে আমার 10 লাখ টাকা থাকতো। তাছাড়া চেন্নাই, তারপরে ডিকেএমএ ফান্ড, যেটা বনমিরুর ফান্ড, ওই ব্যাঙ্গালোর, ওইখান থেকে 3 লাখ টাকা পেতাম পরবর্তীতে আমার ট্রিটমেন্ট চলার জন্য। মানে এই যে এখন যে ট্রিটমেন্ট গুলো, তো তোমরা কাউকে সাহায্য করার আগে একবার ভেবে দেখবে তার বয়স 10 বছর হলে সে প্রচুর পরিমাণে সাহায্য পাবে, যেটা মানু পায়নি। এইগুলো আমার সব নিজের টাকা দিয়ে এখন ট্রিটমেন্ট করতে হচ্ছে। যদি আজকে মানুষ 11 বছর একদিন হয়ে গেলে সে ট্রিটমেন্টের টাকা মানে সে পাবে না, সেই সাহায্যগুলো পাবে না। কিন্তু আমার ডোনার প্রায় অনেক বছর লেগে গেছিল। এখন যেমন ডাক্তাররা করছে যে মানে গেলেই 4-5 বছর হয়ে গেলেই আগেই থ্যালাসেমিয়া ডিপার্টমেন্টে সব হসপিটালেই করছে, শুধু সিএমসির নিয়ম না, সব হসপিটালেই। আর এটা বনমেরু বাচ্চাদের বিএমটি হলে, থ্যালাসেমিয়াদের কথা বলছি, বিএমটি হলে আবার যাদের ক্যান্সার বিএমটি তারাও টাটার থেকে পাবে, সিএমপিএম এর থেকে তাদের হয়ে যায়। আইসিইউতে গেলে তখন সেই টাকাটা নিজেদের লাগে। তাছাড়া থ্যালাসেমিয়াদের হচ্ছে যাদের 11 বছর বয়স তারা প্রচুর পরিমাণে সাহায্য পায়। আর যারা সরকারি চাকরি করে বা যারা কোম্পানির চাকরি করে, এটা আমার কথা না, এটা সোশ্যাল ওয়ার্কের ঘরের কথা, সোশ্যাল ওয়ার্কের 10 নম্বরের ঘরের কথা। যারা কোম্পানির চাকরি করে তাদের তো আমি মনে করবো, বা যারা সরকারি চাকরি করে তারা ক্রাউড ফান্ডিং করা মানে নিজের বাড়ির এসি, নিজের বাড়ির গাড়ি, নিজের বাড়ি করার জন্যই করে, যারা সার্ভিস করে। কারণ তারা এই ট্রিটমেন্টটা পুরো সেই তাদের কাজের কর্মক্ষেত্রে যোগ্যতার থেকে পাবে, তারা যোগ্যতা থেকে পাবে। আর আমরা যে সেনজুর থেকে ঘর পেয়েছি, যারা চাকরি করে তারা এগুলো কিচ্ছু পাবে না, কারণ তাদের চাকরি বা যাদের কোম্পানি, তাদের কোম্পানির থেকে পুরো টানবে। কিন্তু আমি আমার 10 বছরের অভিজ্ঞতায় আমি কিন্তু, হ্যাঁ যদি বলে তাহলে তোমার মেয়ের এত লেট হয়েছে কেন বিএমটি করতে, আমার টাকা ছিল না বিএমটি করার সময়, আমার সব কিছু বিক্রি করে, সমস্ত বিক্রি করে, আজকে যদি আমার ওরকম ইচ্ছা থাকতো না, আমি যা ইনকাম করেছিলাম ওরকম জায়গা কিনতে পারি। আজকে কথায় কথায় শ্বশুরতলা আমাকে ঘাত ধরে বের করে দিতে পারে না। আমি যখন বিএমটি করি তখন সবাই মজা লুটেছে, আমি শুধু বসে বসে বিএমটি রুমে দেখেছি। কিছু তখন যদি আমি কথা বলতাম, কন্ট্রোভার্সিরা বলতো নিজের মেয়ের দিকে, এটা সবাই বলতো, আমার ভিউয়ার্সরাও বলতো যে নিজের মেয়ের দিকে নজর দাও, ওইসবের দিকে নজর দিও না। তখন তাদের তাদের মেয়েদের কখন, মানে তাদের বাচ্চাদের ছেলে মেয়েদের কখন যে বিএমটি হবে ঠিক নেই। এখনো মনে করো 3-4 বছর পরে বা 5 বছর পরে, কিন্তু তখনও তারা ক্রাউড ফান্ডিং করেছে। আমার এই ভিডিও দেখার পরে রীতিমতন আমার কাছে আবার ফোন আসবে। আমি মানে আমার যদি স্বার্থই থাকতো, অঙ্কিতা আমাকে 500 টাকা দিয়েছে, তাছাড়া তোমরা ভিডিওতে দেখেছো আমি কেয়া কাকিমাকে বলেছি, কেয়া কাকিমা বলে এগুলো কি ধরনের কথাবার্তা। তো আমি যতটা ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বাজার করে এসেছি, সঙ্গে সঙ্গে হিসাব 50-50 হিসাব, ও 50 আমিও 50-50 হিসাব, আমরা যে কয়দিন ছিলাম। তো ওর এইগুলো মানে এইগুলো কি একটা কমেন্ট না কমেন্টের ভাষা তোমরা বলো তো? গরিব বলে আমাকে যা খুশি তাই, মানে এমনি তো সবাই বলেই, মানে ওই যে 2-1 নেগেটিভ ভিউয়ার্সরাও বলে অঙ্কিতার বর চাকরি করে বলে, এর জন্য বলে আমি ওর পিছন পিছন ঘুরঘুর করি। আচ্ছা, অঙ্কিতার বর চাকরি করে, আমি ওর পিছন পিছন ঘুরঘুর করি, ওর সাথে পরিচয় আমার 1 বছর, আর 13 বছর 14 বছর আমি তাহলে ট্রিটমেন্টটা কে করেছে? একটার পর ওর একটা সার্জারি, একটার পর একটা সার্জারি, আর আমার টোটালি 42 লাখ টাকা খরচা হয়েছিল। তার এগুলো তোমাদের কোন ধরনের কমেন্ট? ওর বর চাকরি করে বলে কি আমি ওর পিছন পিছন ঘুরঘুর করি? বিশ্বাস করো
আমি যেদিনকে আমার জন্মদিন 3 মাস আগে আমার যখন জন্মদিন গেল, আমি যখন ভেলুরে ছিলাম, ও আমাকে উইশ করেছে। আর বাড়ি এসে 3 মাস হয়ে গেছে, ট্রেনে আমাকে উইশ করেছে। আর বাড়ি এসে 3 মাস, 3 মাসের মধ্যে আমার তো ছোট ফোনটা খারাপ হয়ে গেছে, আমার কারোর নাম্বার নেই। তো ছোট ফোনটা আমি সেদিনকে ঠিক করেছি, আমার কাছে কারোর নাম্বার নেই, কেউ ফোন করলে আবার নাম্বার সেভ করছি। তো রীতিমতন ফোন করেছে, 2-3 দিন আগেই ফোন করেছিল। আমার মেয়ে ফোন ধরেছে, নাম্বার যেহেতু সেভ করা নেই, তো আমি কি করব? তাছাড়া কোনো যোগাযোগ নেই, না ও ফোন করে না আমি ফোন করি, হঠাৎ কথা হয়। তো আমার ভেলুরে যাদের সাথেই দেখা হয়, বা আমি কোনো কারোর ব্যাপারেই কোনো কিছু জানি না, যেটুকু কথা হয় ভেলুরেই কথা হয়। তো যেমন সাঁতরাগাছি দিদির সাথে আমার দেখা হয়েছে, সে আমার একজন ভিউয়ার্স। তো মাঝখানেও আমাকে একটা ব্যাপারে দরকারে ফোন করেছে, সেই সময় আমি গাইঘাটায় ছিলাম দিদির কাছে, মানে গাইঘাটায় আমি একটা দরকারে গেছিলাম। তো সেই সময় দিদির সাথে কথা হয়েছে। তো আমার ভিউয়ার্সদের যাদের সাথে দেখা হয়েছে, তো কারোর সাথে আমার কোনো যোগাযোগ, তোমরা যে এর কথা তার কথা, আমি কারোর কথাই জানি না। আমি আমার নিজের জ্বালাই বাঁচি না, মানে আমার নিজের সংসার, নিজের জ্বালাই। আজকে অঙ্কিতা যদি আমাকে টাকা দেয়, তাহলে আমার কেন মাঠে কাজ করতে হয়? আমার তাহলে এই মাঠের থেকে কাজ করে এসে সন্ধ্যেবেলা তারপরে তো আবার সবকিছু করেছি। আজকে আমার নিজের ফেসটা দেখে বোঝো তো, যারা এইসব নেগেটিভ কমেন্ট করো। মানে আজকে 3 বছর হয়ে গেছে পার্লারের মুখ দেখি না, একটা ভুরু তুলতে 30 টাকা লাগে, 3 বছর হয়ে গেছে ভুরু তুলি না। বাজারে যাই, হেঁটে হেঁটে যাই, দেখো গে তারা ক্রাউড ফান্ডিং করে কেয়া শেটের মুখে মাখানো মাখছে, সবটাই দেখি। এইদিকে ইউটিউবে এসে সিম্পিতি কান্নাকাটি করছে, এইদিকে দেখো গে ফেসবুকে ওই ক্রাউড ফান্ডিং করে যে চুর, মানে সব সারা শরীরে সোনার জিনিস। কারণ আমার দেখাতে হবে, আমার একটা ঘরে এসি আছে আর একটা ঘরে এসি, আমার ওরকম এসির হাওয়া নেই। আমি যতদিন বাঁচবো, আমার মেয়ে যদি এই ভাঙা ঘরে মানুষ হয় হবে, আর যদি না হয় সেটা আমার কপাল পোড়া। যেমন আজকেই আমাকে বোম্বে থেকে ফোন করে বললো 2 দিন আগে ওর বাপিকে, কেন আমি মানুকে বাংলা মিডিয়ামে পড়াই। আমার ক্ষমতা, মানে পড়াই বাংলা মিডিয়ামে, আমার ক্ষমতা নেই। আমারও তো ইচ্ছা করে একটা মেয়ে, আর তো কোনোদিন সন্তান নেবো না যে ইংলিশ মিডিয়ামে পড়ানোর, আমার ক্ষমতা নেই। তা বলে কি আমি সবাইকে বলবো দাও দাও দাও? যেটুকু আমার পড়াশোনার জিনিস দরকার, হ্যাঁ, আমাকে সমাধি, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ পাঠিয়েছে, পড়াশোনার জিনিস। তারপরে 2-1টা দিদি, রুমাদি, আমার যখন যেটা দরকার পড়ে আমি দিদিদের কাছে চাই। কিয়া কাকিমা যখন বইয়ের দরকার পড়ে, হ্যাঁ, আমি সেটা পড়াশোনার জিনিস। কারণ যারা চাকরি করে তারা মানে রীতিমতন চাকরি করছে, মানে তারা ভাবে না যে আমরা যে ক্রাউড ফান্ডিংটা করবো সেই টাকা দিয়ে আরো 5টা বাচ্চা সুস্থ হোক, বা আরো 5টা বাচ্চা পড়াশোনা করুক, যারা গরিব পড়াশোনা করুক বইয়ের অভাবে। এই যে আবার যাচ্ছি, অঙ্কিতাকে আমাকে টাকা দিচ্ছে তাই মেয়ের চেক আপ করবো, এসে আবার মেয়েকে ভর্তি করবো, প্রায় 5 থেকে 7 হাজার টাকার আবার বই কিনতে হবে। 10 মানে অনেকটা উঁচু ক্লাসে উঠে গেছে, অনেকটা উঁচু ক্লাসে এইগুলো করবো, অঙ্কিতা কি আমাকে দেবে টাকাগুলো? তো তোমরা এই যে এই করো যে আমি নাকি অঙ্কিতার পিছনে ঘুরঘুর করি, ও বড় লোক বলে। দেখো কথা বললে আরো কথায় কথায় অনেক কথাই বাড়তো। তো যাই হোক, ওর বর কি চাকরি করে, ও কিভাবে ভিডিও করে, ওর বাড়ি কেন দেখায় না, আমাকে কেউ ফোন করে জিজ্ঞাসা করবে না ওর ব্যাপারে, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি। আর আমাকে এরকম ওর ব্যাপারে আমাকে অন্তত কমেন্ট করবে না। কারণ আমাকে 6 মাস ধরে যখন দেখা হয়েছে, আমি ওর সামনেই ভিডিওটা করতে চেয়েছিলাম। ওকে আমি রীতিমতন ফোনেও বলেছি যে তোর সামনেই আমি ভিডিওটা করবো, যে তুই আমাকে কত টাকা দিস, তুই ভিউয়ার্সদের সামনে বল আমাকে কতটা টাকা দিস। হয়তো ও আমার মেয়েকে একটা রান্নাবাটি কিনে দিল শখে, আর আমি হয়তো ওকে 1 কাপ চা খাওয়ালাম, বা আমি ওকে একটা উন্না কিনে দিয়েছি, এর বেশি কিন্তু আর আদার্স কোনো না। কারণ আমার তো কাউকে দেওয়ার মতন সামর্থ্যই নেই। আর ওর চাকরি করা পয়সা থাকলেও আমি কেন নিতে যাব? ও দিলেই কি আমি নেবো নাকি? আমার আরো ভিউয়ার্স দিদিরা আছে, তারা বলে রূপা 200-500 যখন কোনো সময় যদি দরকার পড়ে, ও যদি আমাকে দেয়, আমার মেয়েকে আমি মাসের মধ্যে 15 দিন ফল খাওয়াতে পারি, 15 দিন খাওয়াতে পারি না। কেয়া কাকিমা এতবার বলেছে যে রূপা তুমি বইয়ের বুক লিস্টটা পাঠাই দাও, আমি পাঠাই নাই। আমার মেয়েকে 2 বছরের পুরনো বই আমি বিনিতার থেকে কিনে দিয়েছি বই, তারপরে যা টাকা হয়েছে কাকিমা পেমেন্ট করেছে 700 কত টাকা, 2 বছরের পুরনো বই। তবু আমি কাকিমার কাছে বুক লিস্টটা পাঠাইনি। আমার লজ্জা লাগছিল, যে বই চেতেও লজ্জা লাগছিল। তখন কাকা বুঝতে পেরেছে যে রূপা লজ্জায় বই চাচ্ছে না। কারণ হ্যাঁ, বই তো পড়ার জিনিসই তো। আমার মেয়েটা যদি কারোর থেকে একটা বই এনে, কাকিমার থেকে যদি 2টো বই এনে আমার মেয়েটা যদি কিছু শিখতে পারে, অসুবিধা কোথায়? উনি একদিন স্কুল দিদিমণি যে আমার বই কেনার মতন সামর্থ্য নেই। তো কাকিমা সবসময় বলে যখনই বই লাগবে, যদি ওই ওই লেখকের বইটা যদি থাকে, অবশ্যই কাকিমার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়। কারণ যেটা দেয় সেটা আমি মিথ্যা কথা বলবো কেন? রুমাদি বলেছে ওর বাবা, ওর কোনো পড়াশোনার কোনো দায়িত্বই ওর বাবা নেয় না। রুমাদি বলেছে তুই ওর পড়াশোনার জিনিস কিছু যদি লাগে তুই আমাকে সঙ্গে সঙ্গে ফোনে জানাবি। আরো 2-3টে দিদি বলে পড়াশোনার জিনিস, হ্যাঁ, তারা পড়াশোনার জিনিসটা যে ও যদি একটু পড়তে চায়, ও একজন বিটা থ্যালাসেমিয়া মেজর হয়ে পড়তে, এত যুদ্ধ লড়াই করেও যদি একটু পড়াশোনা করতে চাই, আর আমিও শুধু ওকে একটু পড়াশোনাটাই করাতে চাই। আমার কোনো বাড়ি বলো গাড়ি বলো আমার ওই উপরে
সাবস্ক্রাইবার করে লাখে তুলতে হবে, আমার ওইসব কোনো জিনিসের প্রতি আমার লোভ নেই, কোনো জিনিসের প্রতি লোভ নেই। কারণ আমার বাবা প্রচুর আমাকে দিয়েছিল, বা আমি ছোটোর থেকে আমি প্রচুর পেয়েছি বাবার বাড়িতে। এখন আমার পরিস্থিতিতে যদি হয়তো আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে আমি মাঠে কাজ করি, তো হয়তো ভিডিওর মাধ্যমে পরিস্থিতি, সংসারের পরিস্থিতিতে সব আমাদের করতে হয়। আজকে যদি অঙ্কিত আমাকে দিত, তাহলে কেন আমি আজকে তোমার সাথে আমার পরিচয়ই হয়েছে 1 বছর, তো আর 13 বছর আমি কি করে ট্রিটমেন্ট করেছি। হয়তো এই প্ল্যাটফর্মে আমি এসছি 1 বছর, 1.5 বছর এসছি। তার আগে কি আমি মেয়ের ট্রিটমেন্ট করি না? আজকে ভেলুরে যাই আমি 10 বছর ধরে ভেলুরে যাই, 2016 থেকে 2026 আসতে গেছে। তো অনেক কথা, তো এত মানে খারাপ খারাপ কমেন্ট, আমি ওর পিছন পিছন ঘুরি বলে, ও বলে বড় লোক বলে তার জন্য। আর আমি সত্যি বলছি, আমি জানি না ওর বর কি চাকরি করে। তো এরকম আমার কাছে অন্তত কেউ জিজ্ঞাসা করো না কি চাকরি করে, আমি জানি না, আমি বলতে পারবো না, সেটা কি ওকে জিজ্ঞাসা করো। তো চলো, কারণ আর একটা দিন মাঝখানে আছে, ভেলুরে যাব। আমার মনে হলো আবার যদি আমাদের দেখা হয়, তো এরকম ধরনের আমাকে আবার কমেন্ট করবে, আমি আবার এরকম মুখে পড়বো। তো এর জন্যই আমি ভিডিওটা আজকে করেছি, ওকে দিয়েই ভিডিওটা করাতাম। বিশ্বাস করো, এক কথায় তো আমি 2 বার বলে ফেলেছি। তো ওকে দিয়েই ভিডিওটা করাতাম। গরিব বলে না, সবাই জানো না, সে নেগেটিভ ভিউয়ার্স হোক, সবাই তো না। এই যে আমার যে প্রত্যেকদিন কমেন্ট করে, আমার হয়তো হঠাৎ 1-2 নেগেটিভ আসে, কিন্তু ওই কমেন্টগুলো এতই খারাপ যে গরিবদের, হ্যাঁ সত্যিই গরিবরা নাকি বড় লোকদের পিছন পিছন ঘোরে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। আমি বিশ্বাস করি, আমি কারোর কোনো মানে কিচ্ছু জানি না, কারোর সাথে আমার কোনো যোগাযোগও নেই, কিচ্ছু নেই। ভেলুরে যেমন দেখা হয়, তো আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আমি চাইও না ভেলুরে গিয়ে যে এরকম বড় লোকদের সাথে দেখা হলে অপমান হতে হয়। আমি চাই না কোনো বড় লোকদের সাথে আমার দেখা হোক। আমি তো সবসময় বলি, আমি গরিব, নুন আনি মানতা আনি খাবো, মেয়েকে পড়াশোনা করাতে পারলে পারবো, যতক্ষণ পারবো ততক্ষণ চলবো। আমি ওই ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি না, উপরে উঠতেও চাই না। শুধু একটাই চাই, মেয়েকে একটু পড়াশোনা করাতে। নিজে যেহেতু পড়াশোনাটা জানি না, এর জন্যে যাতে কারোর কাছে একটা ফর্ম ফিল আপ করতে আমার যেন কারোর কাছে না যেতে, ও যেন করতে পারে, শুধু এইটুকুই চাই, আর কিছু চাই না। তো যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। আর এইসব প্ল্যাটফর্মে থাকলে নেগেটিভ কমেন্ট নিতেই হবে। নেগেটিভ কমেন্ট নেওয়া যায়, আমার ফ্যামিলির ব্যাপারে যদি আমার কোথাও ভুল দেখে, আমার কাজে বাজে বা শ্বশুরের প্রতি কর্তব্যতে বা মেয়ের প্রতি কর্তব্যতে যদি আমাকে নেগেটিভ কমেন্ট করে, তো সেটা আমি শুধরানোর চেষ্টা করব। কিন্তু যে বড় লোকদের সাথে মিশলে যে সে লোভে মেশে, এইসব কমেন্টগুলো না নেওয়া যায় না। তো এই প্ল্যাটফর্মে আসলে এগুলো নিতে হয়, এই হচ্ছে কথা। চলো আর কি বলবো, আবার ভেলুরে যাচ্ছি, বাইসার যদি আজ না হোক হয়তো 2 মাস পরেও। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওর পিছন পিছন আমি ঘুরি না। আমাকে বিক্রম স্যার যে কমেন্টটা করেছে, বিক্রম স্যার আমাকে ডেট দিয়ে দেয়, আমার সেই ডেটে যেতেই হয় কিন্তু। আর ওদের কিন্তু ওরা যখন খুশি আমাকে হয়তো ওদের 6 মাস পরে বা 1 বছর পরে যেতে পারলো, সেখানে 1 মাস এইদিক ওদিক হয়ে গেলেও কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের যেদিনকে স্যার ডেট দেবে, আমাদের সেদিনকে ঝড় বৃষ্টি তুফান হয়ে গেলেও, আমাদের বিএমটি হয়েছে, আমাদের সেই সময় যেতেই হবে আমাদের। তো এই হচ্ছে কথা। আমি কারোর পিছন পিছন ঘুরি না। যদি ঘুরতাম তাহলে আজকে 10 বছর ধরে আমি ভেলুরে যেতে পারতাম না, বা এই হচ্ছে কথা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে। নেগেটিভ কমেন্ট আসবে, সহ্য করতে হবে, লড়াইও করতে হবে। গরিব হলে সবাই পিছতে পারে, গরিব হলে, হ্যাঁ গরিব তো এই দিক থেকেও পেছে সবাই, আর নেগেটিভ ভিউয়ার্সরা তো পিছবে। আজকে